নমস্কার। এখন পাঠ করতে চলেছি নলিনী দাসের গোয়েন্দা গন্ডালু সিরিজের একটি বড় গল্প, গন্ডালু ও হিড়িম্বা দেবীর রহস্য। আজ তৃতীয় পর্ব। সঙ্গে থাকুন। নিশ্চয় জানলার ফাঁক দিয়ে কাগজটা কেউ ছুঁড়ে ফেলেছে ভেতরে। কি সর্বনাশ! তার মানে কি কেউ আমাদের পেছনে ধাওয়া করে আমাদের বাড়ি পর্যন্ত এসেছিল, নাকি আগে থেকেই ওরা আমাদের নামধাম সব জানে? আড়ি পেতে ওরা এখন আমাদের কথাবার্তা শুনছিল নাকি? না, তা হতেই পারে না। আমরা তো ভেতরের ঘরে বসে খুব চুপি চুপি কথাবার্তা বলছিলাম, বাইরের রাস্তা থেকে শুনবে কি করে? কালু কাগজটার ভাঁজ খুলে খুঁটিয়ে দেখল। তারপর নিজের ঝোলা থেকে আগের কাগজটা বের করে দুটো মিলিয়ে দেখে বলল, বড় অক্ষরে লিখেছে তাই হাতের লেখা বোঝা যাচ্ছে না, কিন্তু দুটো চিরকুটি একই ধরনের কলম কালিতে লেখা আর একই ডায়েরির পাতা থেকে নেওয়া। মালু বলল, ঠিক, এই লক্ষ্য করে দেখ, এই ডায়েরিতে প্রত্যেক পৃষ্ঠায় দুটো করে তারিখ আছে। কেবল শনি আর রবিবার সিকি পৃষ্ঠা মাত্র জায়গা নিয়েছে, তাই সে পৃষ্ঠায় আছে 3টে তারিখ। প্রথম চিরকুটটা ছিল শুক্রবার 14 থেকে মঙ্গলবার 18 সেপ্টেম্বর পর্যন্ত, আর শেষেরটা 19 বুধবার থেকে 23 রবিবার পর্যন্ত। আমি জিজ্ঞেস করলাম, এই বিশেষ তারিখগুলোর কোনো তাৎপর্য আছে নাকি? এখনও তো তেমন কিছু বুঝিনি, তবে এবার খুব তাড়াতাড়ি পুজো পড়েছে। এগুলো হলো পূজার আগের দিন, যেসব দিন কেটে গেছে। বুলু বলল, আমার ভয় লাগছে, চল চণ্ডীগড় ফিরে যায়। কালুর চোখ দুটো চকচক করছিল আর উত্তেজনায় বড় বড় নিঃশ্বাস পড়ছিল। তার এই চেহারা আমাদের খুব চেনা, এর মানে তার রোগ চেপে গেছে। বুলুর কথার উত্তরে সে বলল, কি, একটা উটকো লোক মিছিমিছি আমাদের ভয় দেখাবে আর ভয়ে আমরা ল্যাজ গুটিয়ে পালিয়ে যাব? এ হতেই পারে না। মালু উৎসাহিত হয়ে বলল, ওরা যেমন আমাদের পেছনে লেগেছে, আয় না আমরাও ওদের পেছনে লাগি, গোয়েন্দাগিরি করে ওদের সব কীর্তিকলাপ ফাঁস করে দিই। বুলু বলল, মায়েরা যে সঙ্গে রয়েছেন। তাদের চোখ এড়িয়েই খুব সাবধানে গোয়েন্দাগিরি করতে হবে। কালু বলল, বড় রাস্তায় তো কদিন বেড়ালাম, এবার যদি ছোট ছোট অলিগলি পথে প্রাকৃতিক দৃশ্য দেখে বেড়াতে চাই, সেটা বেশ স্বাভাবিকই হবে নাকি? চোখ কান খোলা রেখে ঘুরে বেড়াবো, এছাড়া আর কি করতে পারি? মালু বলল, কাজ শুরু করার আগে একটু প্ল্যান করে নেওয়া ভালো। কালু বলল, বেশ, একে একে সকলের চেহারা মনে করবার চেষ্টা কর, ওই গর্জন সর্দারের সঙ্গে কারো মিল আছে কি না? আমি বললাম, চাপদাড়ি যে খুব লম্বা এটা আমরা সকলেই লক্ষ্য করেছি, কিন্তু ফ্রেঞ্চ কাট দাড়ি তো লম্বা নয়, বরং বেশ বেটেই। তাহলে সে কি মাত্র 5 ফুট 2 ইঞ্চি হবে? বোধহয় বেশি। হাই হিলের জুতো টুতো পরে নিজের উচ্চতা 2-3 ইঞ্চি বাড়িয়ে নেয়নি তো? তাছাড়া তার নাক কান লক্ষ্য করেছিলি কি? কাল এসব ভালো করে লক্ষ্য করে দেখতে হবে। ঝুলোগোপ সাহেবও লম্বা নয়, তবে ততটা বেটেও নয়। সে গর্জন বাহাদুরের সহকারী হতে পারে, কিন্তু খোদ নেতা নয়। বুড়োটা কিন্তু শ্যামবর্ণ, বেটে আর হয়তো একটু বেশি মোটা, তা সেটা তো ছদ্মবেশের অঙ্গও হতে পারে। তাছাড়া সবসময় মাংকি ক্যাপ পরে কান ঢেকে রাখে কেন? না, কীরকম অবশ্য লক্ষ্য করিনি। আহা, ও তো পাকা চুলো বুড়ো। ঝোটন সর্দারের বয়স মাত্র 40-45 বছর। সেটা হয়তো চালাকি, চুল ছেঁটে একটা পাকা চুলের পরচুলা পড়তে কতক্ষণ? আমি বললাম, ওরকম বেটে আর সন্ডা কয়েকটি স্থানীয় লোককেও দেখেছি, কিন্তু ওদের কারো নাক বা কান লক্ষ্য করে দেখিনি তো। তবে বেশিরভাগেরই গায়ের রং শ্যামবর্ণ আর মাথার চুল কালো।
কাল থেকে আমাদের সব লোকদের নাক কান লক্ষ্য করে বেড়াতে হবে রাস্তাঘাটে। আর গজ ফিতে নিয়ে সকলের উচ্চতা মেপে দেখতে হবে না? এই না না, অতটা করতে গেলে বাড়াবাড়ি হয়ে যাবে, ওটা আন্দাজেই বুঝে নিতে হবে। তবে জুতোর হিলটা লক্ষ্য করিস। আমাদের কথা বলতে বলতে মায়েরা এসে পড়লেন। খাওয়া দাওয়া সেরে তাড়াতাড়ি শুয়ে তখনই ঘুমিয়ে পড়লাম সবাই। কী যে অদ্ভুত অদ্ভুত স্বপ্ন দেখলাম তার ঠিক নেই। প্রথমেই দেখলাম যে ঝুলো গোপ সাহেব নিজের গোপটা কামিয়ে ফেলে ঠিক সেই ঝোটন সর্দারের মতন চেহারা বানিয়েছে। আমরা বলছি যে এই লোকটাই আসামি, কিন্তু সে ইংরেজিতে বলছে নট গিল্টি স্যার। হঠাৎ মন্দিরাদি আর বাসন্তীদি দুই কান ধরে চাপদাড়িকে টেনে নিয়ে এলেন। একজন তার দাড়িগোপ টেনে খুলে ফেলে দিলেন, অন্যজন টুপিটা খুলতে এক মাথা কালো ঝাঁকড়া চুল বেরিয়ে পড়ল। খুব রেগে মন্দিরাদি বললেন, তাহলে তোমরাই এই আসামি? স্কেল দিয়ে তার মাথায় মারতেই 6 ফুট লম্বা লোকটা 5 ফুট 2 ইঞ্চি হয়ে গেল। নাকের উপর মারতেই সুন্দর চোখ নাক খাঁদা হয়ে গেল, আর তার ডান কানে মারতেই লতির অংশটা খসে পড়ল। কান ধরে বেঞ্চির উপর দাঁড়াও। কাচুমাচু মুখ করে লোকটা তাই করলো। আমরা ফিসফিস করে বলতে লাগলাম, চাপদাড়ি, তাহলে চাপদাড়ি। হঠাৎ চমকে ঘুম ভেঙে গেল। মালু আমাকে ঠেলা মারছে আর ফিসফিস করে বলছে, চাপদাড়ি, চাপদাড়িকে দেখলাম রে। কালু বিছানা ছেড়ে না উঠেই বলল, কি বাজে বকছিস? এখনো সকালই হয়নি, চাপদাড়ির স্বপ্ন দেখছিস নাকি? আমি বললাম, সত্যিই আমি চাপদাড়ির স্বপ্ন দেখছিলাম, কিন্তু মালু বলছে যে সে নাকি জলজান্ত চাপদাড়িকেই দেখেছে। ততক্ষণে আমরা 4 জনেই বেশ সজাগ হয়ে গেছি। ভোর হয়ে এসেছে দেখে মালু সামনের জানলার ধারে দাঁড়িয়েছিল। দেখে যে রাস্তা দিয়ে নাকি হন হন করে সেই চাপদাড়ি চলেছে। কেমন যেন তার উস্কো খুস্কো চেহারা, মনে হয় সবে ঘুম থেকে উঠেছে। হয়তো এই রাস্তাতেই ওর বাড়ি। বুলু আপত্তি জানালো, এই রাস্তাতেই তো 2-4টের বেশি বাড়ি নেই, তার মধ্যে একটাতে হয়তো চাপদাড়ি থাকে। চল না একটু ঘুরে দেখে আসি ওদিকে কি আছে। আমাদের মায়েরা তখনও বিছানা ছেড়ে ওঠেননি। আমরা চা খাবার আগে একটু ঘুরে আসতে চাইলে ওরা বললেন যেন দেরি না করি। দিনের বেলা আমরা বেড়াতে চাইলে ওরা কখনোই আপত্তি করেননি, কেবল বেশি বেলা করলে বা রাত করলে বকেন। কালু মালুকে জিজ্ঞেস করে জানলো যে চাপদাড়ি দক্ষিণ দিক থেকে উত্তরে যাচ্ছিল, মানে যে দিক দিয়ে ট্যুরিস্ট লজ পার হয়ে শহরে যাওয়া যায়। তাহলে আমরা দক্ষিণে গিয়ে দেখি কি আছে রাস্তায়। বেরিয়ে দেখলাম যে উত্তর থেকে সেই বেঁটে মোটা বুড়ো আসছে আমাদের বাড়ির দিকে। কিন্তু হঠাৎ কি ভেবে সে একটু থমকে দাঁড়ালো। পকেট থেকে একটা ডায়েরি বার করে কি দেখলো, তারপর ঘুরে আবার উত্তরেই ফিরে গেল। এটা কি সেই ডায়েরি? বলল মালু। সাইজ দেখে মনে হয় হতেও পারে, লোকটার চালচলন সত্যিই সন্দেহজনক, মন্তব্য করলো মালু আবার। এই রাস্তাটা বেশ নির্জন। উত্তরে কয়েকটা মাত্র বাড়ি পার হলেই হিড়িম্বা দেবীর মন্দিরের রাস্তা পাওয়া যায়, যেটা নেমে মানালির প্রধান রাস্তায় পড়েছে। সেদিকে আমরা বারবার আসা যাওয়া করছি, কিন্তু দক্ষিণে এর আগে কোনোদিন যাইনি। আমাদের বাড়ির রাস্তা থেকে কিছুটা নেমে একটা বাড়িতে কিছু স্থানীয় লোক থাকে দেখলাম। তারপরে একটু ফাঁকা জায়গা পার হয়ে একটা পোড়ো বাড়ি, তালাবন্ধ হয়ে পড়ে রয়েছে। সব শেষে একটা ছোট্ট বাংলো। তারপরে এই রাস্তাটা পাকদণ্ডির মতন উপরে উঠে একটা আপেল বাগানে ঢুকে গেছে। আর কোনো বাড়িঘর নেই। তার মানে চাপদাড়ি যদি সত্যি এ রাস্তায় থেকে থাকে, তাহলে নিশ্চয়ই ওই ছোট্ট বাংলোটাতেই থাকে। কালুর যখন রোগ চেপেছে, সে ওই বাংলো পর্যন্ত না গিয়ে ছাড়বে না। এদিকে বুলু বরফের মতো ঠান্ডা হাতে আমার হাত চেপে ধরেছিল, কিন্তু কালুর ভয়ে কোনো আপত্তি করতে পারছিল না।
আমারও বুক ঢিপ ঢিপ করছিল, কিন্তু বেশ কৌতূহল আর উত্তেজনাও অনুভব করছিলাম। হঠাৎ কালুর ইঙ্গিতে আমরা রাস্তার ধারের একটা ঝোপড়া গাছের পেছনে লুকিয়ে পড়লাম। দেখলাম চাপদারি জোরে পা চালিয়ে উত্তর দিক থেকেই আসছে। সেই বাড়িতে এসে সে জোরে কড়া নাড়ল। ভেতর থেকে কে যেন খুলে দিল দরজা। আমরা কি করব ভাবছি, এমন সময় চাপদারি আবার বেরিয়ে এলো, বোধহয় 2-3 মিনিটের মধ্যেই। তারপরে আবার লম্বা পা ফেলে উত্তরে চলে গেল। আমরা তো অবাক। আরও অবাক হওয়া বাকি ছিল, কারণ এর পরে সেই বাংলোর দরজা খুলে বেরোলো আপেলের দোকানের সেই কালো বুড়ি। বেরিয়ে সে দরজায় তালা লাগালো, তারপর একটা থলে হাতে উত্তর দিকে চলল খুঁড়িয়ে খুঁড়িয়ে। চাপদারির হাতে এই থলেটা 2 মিনিট আগেই দেখেছি। এটা যদি চাপদারির বাড়ি হয়ে থাকে তাহলে বুড়ি এখানে কি করছে, আর বুড়ির বাড়ি হয়ে থাকলে চাপদারি কি করছে? মালু বলল, বুড়িটা বোধহয় ওর কাজকর্ম করে দেয় রে। আপেলের দোকানেও তো ঝাঁটপাট দেয়, ডালাগুলো সাজিয়ে রাখে। কালু ইতিমধ্যে রাস্তা পেরিয়ে গিয়ে সোজাসুজি বুড়িকে জিজ্ঞেস করলো সিংজি বাড়ি আছে কিনা। ক্যানক্যানে সরু গলায় বুড়ি জবাব দিল যে সে এইমাত্র বেরিয়ে গেছে, ফিরবে সন্ধ্যার পরে। আচ্ছা, তাহলে আমি আরেকদিন আসবো। বুড়ি চলে গেল। তারপরেই আমরা কালুকে জিজ্ঞেস করলাম, চাপদারির নাম জানলি কি করে তুই? ওরকম দাড়িওয়ালাদের নাম সিংজি হয়ে থাকে। মিথ্যু, সেদিন নীল চশমা পরা ওকে সিংজি বলছিল, তুই সেটা শুনেছিলি। মালুর কথার জবাবে কালু হাসতে হাসতে বলল, সে তো তোরা সকলেই শুনেছিলি, তাহলে জিজ্ঞেস করছিলি কেন? আমরাও হাসতে লাগলাম। বুড়ি অনেক দূরে সম্পূর্ণ চোখের আড়ালে চলে গেলে আমরা বাড়িটার কাছাকাছি গেলাম। মনে হচ্ছিল যেন তালা বন্ধ বাড়ির ভেতরে থেকে কেউ আমাদের লক্ষ্য করে দেখছে। রাস্তাঘাট একেবারে নির্জন, ঝিঝির শব্দ ছাড়া কোনো আওয়াজ নেই। কেমন যেন গা ছমছম করছিল। বাড়ির সামনে এসে আমরা প্রথমে তালা বন্ধ দরজাতে খুব জোরে জোরে কড়া নাড়লাম, কোনো সাড়া পেলাম না। তারপর কালুকে জানলা দিয়ে উঁকি মারতে দেখে বুলু ভয় পেয়ে গেল। কালু বলল, তোরা দুজন সামনে দাঁড়িয়ে রাস্তার ওপর দৃষ্টি রাখ, কেউ এসে পড়লে বলবি সিংজির অপেক্ষায় রয়েছি। মালু আর আমি বাড়িটার চারিদিক ঘুরে দেখে আসি। বাংলোটা খুবই ছোট্ট, কেবল সামনের দিকে একটা আর তার পেছনে আরেকটা ঘর, কিন্তু বেশ খোলামেলা অনেকগুলো কাচের জানলা। সামনে ছাড়া কোনো জানলায় তালা ছিল না, পর্দাও ছিল না, তাই ঘরের ভেতরের সব কিছুই স্পষ্ট দেখা যাচ্ছিল। কালু আর মালু বলল যে ওদের জামা কাপড় বাসনপত্র সব এলোমেলোভাবে ছড়ানো রয়েছে। এক কোণে কতগুলো আপেল আর সবজি মাটিতেই রাখা আছে। তাছাড়া ঘরে সাধারণ খাট, আলমারি, টেবিল, চেয়ার ইত্যাদি আছে। এই রাস্তায় আর কোনো বাড়িঘর নেই দেখে আমরা এবার বাড়ির দিকে ফিরে গেলাম। তাড়াতাড়ি স্নান সেরে চা জলখাবার খেয়ে আবার বেরোবার জন্য তৈরি হলাম। এবারেও মায়েদের সঙ্গে না বেরিয়ে আলাদা চললাম, কারণ ওরা চলছিলেন হিড়িম্বা মন্দিরের দিকে, আর আমরা তো কাল বিকেলেই সেখানে গিয়েছিলাম। মায়েরা ধীরে ধীরে ওপরে উঠতে লাগলেন, আমরা নামবো নিচের দিকে। হঠাৎ একটা বাড়ির দরজা খুলে সেই বুড়োকে বেরিয়ে আসতে দেখলাম। এবার আর সে পৃষ্ঠ প্রদর্শন করলো না, একটু নুয়ে পড়ে আমাদের সে নমস্তে জানালো। যদিও সে বাঙালি সেটা আমরা জেনে গেছি, তবুও আমরা বললাম নমস্তে। লক্ষ্য করে দেখলাম যে বুড়োর নাকটা খাঁদাই বটে, কিন্তু কান তো দেখবার উপায় নেই। আজও সে মাংকি ক্যাপ পরে বেরিয়েছে। মোট কথা, লোকটা সত্যিই সন্দেহজনক, দৃষ্টি রাখা দরকার। বুড়ো হনহনিয়ে নিচের রাস্তার দিকে নেমে গেল। মালু বলল, সব কটা সন্দেহজনক লোক কি আমাদের কাছে এসে বাসা বেঁধেছে? আমি বললাম,
না রে, নীল চশমা থাকে বাজারের দিকে। এবার দেখা হলে তার নাক আর কান লক্ষ্য করে দেখিস। শুধু নীল চশমা কেন, এখন থেকে আমরা সমস্ত বেটে আর সন্ডালোকের নাক কান লক্ষ্য করে বেড়াবো। মানালির সমস্ত বাড়ি বাড়ি গিয়ে আমরা কড়া নেড়ে বলবো, দেখি তো এখানে বেটে মোটা কে কে থাকেন, আর তাদের নাক খাঁদা আর কান কাঁটা কিনা। এইভাবে হাসাহাসি করতে করতে আমরা ট্যুরিস্ট লজের কাছাকাছি এসে পৌঁছলের পর ইচ্ছে হলো যে দিদিদের সঙ্গে দেখা করতে চাই। ভেতরে ঢুকবার দরকার হলো না, দিদিরা সামনেই ছিলেন। আরও বেশ কিছু লোক লজের সামনে জটলা করছিল। পুলিশ এসেছে দেখলাম। ঝুলো গোপ খুব হাত পা নেড়ে পুলিশের সঙ্গে তর্কাতর্কি করছে মনে হলো। ব্যাপার কি? দিদিদের কাছে শুনলাম যে ঝুলো গোপ নাকি রাত্রে ট্যুরিস্ট লজে ছিল না। সকালে ফিরে এসে দেখে যে তালা ভেঙে তার ঘর তছনছ করে জামা কাপড় বইপত্র ছড়িয়ে কে যেন কি খুঁজেছে। এমনকি ট্যুরিস্ট লজের গদি বালিশ পর্যন্ত ছিঁড়ে দেখেছে। তবু নাকি ঝুলো গোপ কিছু রিপোর্ট করেনি। তার ঘরে চা দিতে এসে বেয়ারা হাউ মাউ করে ম্যানেজারকে খবর দিয়েছে, সে পুলিশ ডেকেছে। তাতেও নাকি ঝুলো গোপের আপত্তি। বলছে যে তার কিছুই যখন চুরি যায়নি, শুধু শুধু পুলিশের এই ঝামেলায় সে জড়িয়ে পড়তে চায় না। আমরা পরস্পরের মুখ চাওয়াচাওয়ি করলাম এসব শুনে। মালু ফিসফিস করে বলল, চুরি গিয়ে থাকলেও এমন কিছু গেছে যেটা ওর কাছে থাকাটাই বেআইনি। ট্যুরিস্ট লজ থেকে বেরিয়ে একটু এগিয়ে দেখি সেই মোড়ের আপেলের দোকানের সামনেও বেশ জটলা চলছে। আলোচ্য বিষয় ট্যুরিস্ট লজের চুরি। দোকানদার খুব বক্তৃতা দিচ্ছে। আরে, আগে তো খেয়াল করিনি, এই লোকটাও তো বেশ সন্ডা, মাথায় ঝাঁকড়া কালো চুল, রং অবশ্য ফর্সা, তবে সে তার স্বাভাবিক রং তো নাও হতে পারে। আমরা 4 জন আপেলের রসের অর্ডার দিলাম। দোকানদার বুড়িকে রস দিতে বললে সে ক্যানকেনে গলায় মুখ ঝামটা দিল। তখন লোকটা নিজেই রস বানাতে বসলো 4 গ্লাস। যে ছোকরাটি 5 ফরমাস খাটে, সে 4টে টিনের চেয়ার ঝেড়ে ঝুড়ে একটু দূরে ফুটপাতে পেতে দিল। লোকটা আবার বক্তৃতা শুরু করেছে। ট্যুরিস্ট লজের দারোয়ানরা নাকি সব অলস আর ঘুমায়, আর তা না হলে চোরের সঙ্গে তাদের যোগসাজশ আছে, নইলে কখনো ট্যুরিস্ট লজে চোর ঢুকতে পারে। ওজন দরে বিক্রি হচ্ছে দেখলাম বড় বড় সোনালি আপেল। যেগুলির রসে টসটস করছে সেগুলো খুব মিষ্টি আর অবিশ্বাস্য রকমের সস্তা। যেগুলো একটু ছোট কিংবা সামান্য দাগ ধরা, সেগুলোও রস করা হয়, সেই রসও অপূর্ব লাগে খেতে। দোকানদার রস করতে করতে বক্তৃতা করছিল, আর কালু বিড়বিড় করছিল, লম্বা 5 ফুট 2 ইঞ্চি হতে পারে, একটু মোটা বেশি, গোটা কতক জামা কাপড় বেশি পরেছে, একটু বেশি ফর্সা, নিশ্চয়ই রং মেখেছে। নাকটা থ্যাবড়াই বলা চলে, কিন্তু কান যে মাফলারে ঢাকা, দেখব কি করে? দোকানদার একগাল হেসে নিজের হাতে আমাদের রস দিয়ে গেল। আমরাও না হেসে পারলাম না। বুড়ি বলল, না রে, এই তোদের সন্দেহ মিথ্যা। গুন্ডাটা বিশ্রী দেখতে মনে নেই? এই লোকটা তো দিব্যি হাসি খুশি অমায়িক চেহারা। কালু বলল, ওর হাসি টাসি হয়তো অভিনয়, সবটাই ওর ছদ্মবেশের অঙ্গ। এরপরে আমরা মানালির এ প্রান্ত থেকে ও প্রান্ত চষে বেড়ালাম, বাজারে গেলাম, হট স্প্রিংয়ের কাছে ঘুরে এলাম, লগ হাটগুলোর কাছে বসে লোক চলাচল দেখলাম। ফিরে এসে রোটাং কাফেতে ঢুকে কফি খেলাম, কিন্তু এমন কোনো লোক চোখে পড়ল না যার সঙ্গে গর্জন সিংয়ের বর্ণনা সবটা মিলে যায়। অথচ অনেকের সঙ্গেই কিছু কিছু মিলে যাচ্ছে দেখা লোকটার চেহারা, যে চেহারার কথা খবরের কাগজে ছাপানো হয়ে যাচ্ছে। মালু বলছিল, আগে ভেবেছিলাম মাত্র 5 ফুট 2 ইঞ্চি লোকের সংখ্যা বুঝি খুব কম, কিন্তু এখন তো মনে হচ্ছে যে 50% না হোক 25-30 জনের উচ্চতা তার চাইতে বেশি হবে না। কফি খেতে খেতে কালু ফিসফিস করে বলে উঠল,
দেখ দেখ, যে লোকটা ক্যাশ মেমো লিখছে তার সঙ্গে কিন্তু গর্জনের বর্ণনার খুব বেশি মিলে যাচ্ছে। বেটে সন্ডা, নাক খাদা, ঝাঁকড়া কালো চুল, শ্যামবর্ণ, কেবল কানটা মনে হচ্ছে আস্ত। আমি বললাম, হঠাৎ ওর কানের সঙ্গে ধাক্কা লাগিয়ে দেখবো সত্যিই কি ওটা ওর নিজের কান না প্লাস্টিক দিয়ে বানিয়েছে। আমরা ফিসফিস করে এইসব কথা বলছিলাম আর হাসাহাসি করছিলাম। ওমা, ওই দিক থেকে বেটে মোটা বুড়ো দেখি কটমট করে তাকাচ্ছে। এদিকে আমাদের ঠিক পেছনে বসেছে নীল চশমা। লক্ষ্য করছি তারও নাক বেশ চাপা, তবে আজ সে দেখি কান ঢেকে মাফলার জড়িয়েছে। গতকাল মাফলার ছিল না, কিন্তু তখন ওর কান লক্ষ্য করিনি। এরপরে আমরা কিছুক্ষণ সামান্য মুখ চেনা সকলের সঙ্গে গায়ে পড়ে কথা বলে বেড়ালাম। চাপদারিকে রাস্তায় দেখে জিজ্ঞেস করলাম যে সে বাংলা জানে কি না। উত্তর দিল যে সে 2 সাল বাংলাদেশে ছিল, খুব ভালোই বাংলা বোঝে, থোড়া কুছ বলতেও পারে। নীল চশমাকে বললাম যে তাকে আমাদের খুব চেনা চেনা লাগে, কোথায় যেন দেখেছি। সে উত্তর দিল, রোজই তো দেখা হচ্ছে এই মানালির পথে ঘাটে। ক্যাশ মেমো লিখবার সময় সেই লোকটা পাশে দাঁড়িয়ে তার ডান কান খুব খুঁটিয়ে দেখলাম, কিন্তু অস্বাভাবিক কিছু লক্ষ্য করতে পারলাম না। মেনে নিতে হলো যে ওর কানের কোনো অংশ কাটা বা প্লাস্টিকের দিয়ে তৈরি নয়। বুলু বলল, আমাদের মানালিতে থাকার দিন তো এবার ফুরিয়ে এলো, ভালোই হলো, ওসব গুন্ডা ডাকাত ধরে কাজ নেই বাবা। আমরা সবাই কিন্তু বেশ উদ্বিগ্ন আর নিরাশ বোধ করছিলাম। আজ পর্যন্ত কোনো রহস্যের ব্যাপারে আমরা ব্যর্থ হইনি। আশ্চর্যভাবে সব জটিল রহস্যেরও সমাধান করে ফেলতে পেরেছি। আর এই মানালিতে এসে কিনা হার মেনে ফিরে যাব, এ কথা ভাবতেও যেন কেমন মন খারাপ হয়ে যাচ্ছে। মুখে যাই বলুক না কেন, রহস্যের সমাধান না হলে বুলুও দুঃখিত হবে। সারা মানালি টহল দিয়ে ফিরে এসে দুপুরে বাড়িতে খাওয়া দাওয়া সারলাম। দিনটা কেমন যেন মেঘলা হয়ে এসেছিল, থেকে থেকেই টিপটিপ করে বৃষ্টিও পড়ছিল। মায়েরা আমাদের ঘরে থাকতে বললেন, কিন্তু আমরা বললাম যে ছুটি তো ফুরিয়ে এলো, একদিন একটু ঘুরে বেড়াই। বর্ষাতি আর টুপি পরে বেরিয়ে পড়লাম। রোদে জলে ঘুরে আমাদের খুব অভ্যেস আছে, অসুখ বিসুখ হয় না। আর মেঘলা দিনে ঘরে বসে করবই বা কি। সোজাসুজি ট্যুরিস্ট লজে গিয়ে ঝুলোগোপ সাহেবের সঙ্গে দেখা করে ইংরেজিতে গল্প করলাম কিছুক্ষণ। কথায় কথায় ওকে জিজ্ঞেস করলাম সে স্মাগলার সর্দার ধরা পড়েছে কিনা। সে জবাব দিল যে সে জানে না, আর তার জানবার কথাও নয়। তখনই কথা ঘুরিয়ে নিয়ে আমাদের জিজ্ঞেস করলো আমরা ফিরবো কবে। এবারে কালু সেই মোড়ের দোকানে গিয়ে 1 কিলো সোনালি আপেল কিনতে চাইল। ছোকরাটি যখন আপেল ওজন করে ঠোঙায় ভরছিল, তখন কালু দোকানদারের সঙ্গে গল্প জুড়ে দিল। কথায় কথায় তাকেও সেই চোরাচালানকারীর কথা জিজ্ঞেস করলো। দোকানি বলল, পুলিশ যেমন বুদ্ধু, সে লোক কি আর এখনো মানালিতে বসে আছে? নিশ্চয়ই ফাঁকি দিয়ে পালিয়ে গেছে। অনেক চেষ্টা করেও কিন্তু আমরা তার কান দেখতে পেলাম না। বৃষ্টি নামতেই সে আরও ভালো করে মাফলার জড়িয়েছিল। এরপরে আমরা মোড়ের যে বাড়িটা থেকে সেই বুড়ো বেরিয়েছিল সেই বাড়িতে হানা দিলাম। বুড়ো বেরিয়ে এলো, এখন আর মাংকি ক্যাপ নেই, কিন্তু কান মাথা ঢেকে একটা আলোয়ান জড়িয়ে রেখেছে। মালু গম্ভীরভাবে তাকে জিজ্ঞেস করলো, তোমাকেও এত চেনা চেনা লাগে কেন, তুমি কি কলকাতায় থাকো? বুড়ো জবাব দিল যে সে 2-4 বছর আগে কলকাতায় কিছুদিন ছিল, কিন্তু আমাদের কাউকে দেখেছে বলে মনে করতে পারছে না। তবে বোধহয় আমরাই আর কারোর সঙ্গে ভুল করছি, বলে কালু সে প্রসঙ্গ শেষ করে দিল। বিকেল হতে না হতেই রীতিমতো অন্ধকার নেমে এলো। গোটা 4-1 সময় টিপটিপ করে বৃষ্টি শুরু হলো। বাড়ি ফিরবো ভেবেও কিন্তু শেষ পর্যন্ত আমরা চুপি চুপি চাপদারির বাংলো পর্যন্ত এগিয়ে গেলাম। দরজার কাছে পৌঁছবার আগেই ভেতর থেকে প্রচণ্ড ঝগড়াঝাটির শব্দে থমকে গেলাম।
হেরে গলায় কে যেন কাকে বেজায় গালাগালি দিচ্ছে, আর বিশ্রী ফ্যাঁসফোঁস গলায় অত্যাধিক গাল দিচ্ছে দ্বিতীয় পক্ষ। ওই ফ্যাঁসফেঁসে গলাটা কি চাপদারির? চেঁচাতে চেঁচাতে গলা ভেঙে গেছে? অন্যটা কি তবে কার গলার আওয়াজ? আমরা ওদের বাড়ির ঠিক সামনে কয়েকটা গাছের পিছনে দাঁড়িয়ে শুনতে চেষ্টা করলাম, কিন্তু বিশ্রী সব গালাগাল ছাড়া কোনো পক্ষের একটা কথাও বুঝতে পারলাম না। হঠাৎ দড়াম করে দরজা খুলে চাপদারি বেরিয়ে এলো। বাইরে এসেও ঘরের ভেতরে লোকটির উদ্দেশ্যে ভাঙা গলায় গোটা কতক খারাপ কথা বলল। তারপরেই দড়াম করে দরজা বন্ধ করে পাগলের মতো হন্তদন্ত হয়ে উত্তর মুখে রওনা দিল। এমনি তার বিভ্রান্ত অবস্থা যে আমরা সামনেই যদি জানিয়ে থাকতাম তাহলেও হয়তো আমাদের দেখতে পেত না সে। এতক্ষণ শুনলেন নলিন দাসের লেখা গন্ডালু ও হিড়িম্বা দেবীর রহস্যের তৃতীয় পর্ব। পরদিন নিয়ে আসছি এর চতুর্থ তথা অন্তিম পর্ব। সঙ্গে থাকুন। ধন্যবাদ।